শুভ সন্ধ্যা, হ্যাপি নিউ ইয়ার। তাপস ব্যানার্জি। অভিজিৎ ভট্টাচার্য, নমস্কার। আজকে একটু কথা বলবো রিসেন্ট কিছু নিউজ পেপার হেডলাইন্স নিয়ে। আমি একটা জিনিস বারে বারে বলেছি যে আপনার শুধু ভারতবর্ষের মধ্যেকার পরিবর্তন দিয়ে আপনি ভারতবর্ষের পরিবর্তন করতে পারবেন না। ইন্টারন্যাশনাল সিচুয়েশনস ফেভারেবল না হলে আপনি আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না ইন এ পজিটিভ ডিরেকশন। তার কারণ হচ্ছে ভারতবর্ষের শত্রুরা শুধু বাইরে নেই, ভারতবর্ষের মধ্যে আছে। সেই ভারতবর্ষের অভিজিৎ বাবু ইজ ইট নট অডিবল? Am I not audible? Am I now audible? Possibly my headphone is not working. My headphone is not working. Is my headphone not working? Active. No good. Am I audible now? Am I not audible? Headphones should work. Headphones should be more active than the hand one. এটা বারে বারে বলছি যে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। Our reconstruction of Bharatvarsha in the positive direction will be helped not only the positive changes inside India, it needs also the international situation. Because enemies of India was active from inside the India. ভারতের ভেতর থেকে যারা ভারতের ক্ষতি করছে, যারা ভারতবর্ষের, তাদের মাস্টাররা বসে আছে বাইরে। আমি আবার ক্লিয়ার করি, ভারতবর্ষের ক্ষতি বেশি করেছে ভারতবর্ষের মধ্য থেকে বসে এই ভারতবর্ষের লোকেরা। এদের এজেন্ট, এদের মাস্টাররা বসে আছে বাইরে। ভারত মধ্যের এই মানুষগুলো বাইরের মাস্টারদের সাপোর্ট পেলে এরা দুর্বল হবে না। সুতরাং দ্যাট মাস্টার্স আউটসাইড আওয়ার বাউন্ডারি must be pressurized, must be in a situation, put to the situation compulsion. এই ভারতের বাইরের শত্রুগুলো যখন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়বে, when they will be engaged somewhere else outside our boundary, that is the opportune moment. এবং সেই সময় যদি ইন্টারনাল সিচুয়েশনটাও ভালো হয়, এই দুটো জিনিস সিনক্রোনাইজ করলেই ভারতবর্ষের পজিটিভ ডিরেকশনে উন্নতি হবে। আমি একটা জিনিস বলে রাখি, মনে রাখবেন, নেতাজির যে অভ্যুদয়, এটা শুধু ভারতবর্ষের ফ্যাক্টর দিয়ে, ভারতবর্ষ নিডেড সাচ এ ম্যান, কিন্তু মেজরিটি মানুষ তার ভ্যালু তখন বুঝতে পারেনি। তবুও সার্টেন সেকশন হেল্প দ্যাট। তার থেকে বেশি হেল্প এসেছিল ইন দ্য ইন্টারন্যাশনাল সিচুয়েশন থেকে। নেতাজির জন্ম ইন দ্য ইন্টারন্যাশনাল সিচুয়েশন ওয়ার্ল্ড প্লেনে,
বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটা ওয়ার্ল্ড ক্রাইসিসের, ওয়ার্ল্ড ওয়ারের সিচুয়েশন ইন দ্য ইউরোপিয়ান ফ্রন্ট অ্যান্ড এশিয়ান ফ্রন্ট। ঠিক আজকে ভারতবর্ষের যারা ন্যাশনালিস্ট ফোর্স, তারা কাজ করতে পারবে দুটো জিনিসের সত্ত্বে। এটা ভারতবর্ষের ভেতরকার যে শত্রু শক্তিগুলো, শয়তানি শক্তিগুলো, যেগুলো স্পেসিফিক্যালি বলেছি, সিউডো সেকুলার ফোর্সেস, সিউডো ন্যাশনালিস্ট ফোর্সেস, ইসলামিস্ট ফোর্সেস, কমিউনিস্টস, এই ফোর্সগুলোকে উইক হতে হবে। শুধু এরা উইক হলে চল, কারণ এরা দে আর কনস্ট্যান্টলি গেটিং সাপোর্ট ফ্রম আউটসাইড, ফ্রম দেয়ার মাস্টার্স। দে শুড বি উইক, দেয়ার সাপ্লাই লাইন শুড বি ভেরি উইক। ইসলামিক ওয়ার্ল্ডের একটা ক্রাইসিস আসতে হবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে হবে, দেন দেয়ার ফান্ডিং টু দ্য ইসলামিস্ট ফোর্সেস ইন ইন্ডিয়া উইল উইক। কমিউনিস্ট ওয়ার্ল্ড আউটসাইড, they should be in a situation compulsion so that they cannot fund their agents inside India. In capitalist countries like USA, UK, all these things, they should be put to a compulsion, to a crisis, so that their support to their agents inside India will be weak. আমি বলি, নেতাজি মিস্ট্রি জানতে গেলে ওয়ার্ল্ড সিচুয়েশনটাকে ভালো করে জানতে হবে। ওয়ার্ল্ড সিচুয়েশন না জেনে ইউ ক্যান নট রিড দ্য স্টেপস, পেজেস অফ নেতাজি মিস্ট্রি। আমি একটা জিনিস বারে বারে বলেছিলাম যে আপনি ইলেকট্রনটাকে গত 120 বছর এখনও দেখতে পান না, বাট ইলেকট্রন ইজ দেয়ার, দ্যাট ইজ অ্যাক্টিভ। That should be recognized from the activities, effects of the electron. এখানে বলেছিলাম আজকে আমি কয়েকটা আজকের ঘটনার কটা জিনিস, একটা জিনিস একটু বলে রাখি। অনেকে হয়তো ভাবছেন গতকাল অযোধ্যা এয়ারপোর্ট উদ্বোধন করতে যাওয়ার প্রেক্ষাপটে নেতাজির গলায় মালা দিয়েছে, স্ট্যাচুতে উল্লেখ করেছে 30শে ডিসেম্বর 1943, একটা ঐতিহাসিক দিন। অন দ্যাট ডে নেতাজি ওয়েন্ট টু আন্দামান। হঠাৎ উনি বলতে গেলেন কেন? কারণ 30শে ডিসেম্বর আরো অনেক ঐতিহাসিক ঘটনা থাকতেই পারে, হি কুড হ্যাভ মেনশনড দ্যাট। এটা মেনশন করতে গেলেন কেন? দেয়ার লাইজ দ্য সিগনিফিকেন্স। এবার কারো কারো মাথার মধ্যে আসতে পারে নেতাজিকে এবার কি মোদিজি, ভারতের প্রধানমন্ত্রী, রামকথা ভবনের সংগ্রহশালাটা গোপন করবেন, বা আরেকটু এগিয়ে উনি কি বলেই দেবেন ভগবানজি নেতাজি? এবার একটা কথা বলি, আমি বহু আগে বলে দিয়েছি, আমি যদি প্রধানমন্ত্রী হই, কখনোই হব না, অ্যাসিউমিং আই এম ইন দ্যাট চেয়ার, আমি চুপ করে থাকবো, আমি কোনো কথাই বলবো না, আমি কোনো উত্তরই দেব না। আমি এমন কিছু সিগনিফিকেন্ট কথা বলবো দ্যাট উইল ইন্ডিকেটিভ, বা ডাইরেক্টলি এখনই কোনো উত্তর দেব না। তার কারণ আমি বলেছি, যদি বলে যান পরে একদিন বলব, তার আগের যে কাজগুলো প্রধানমন্ত্রীকে করতে হবে। নেতাজি সম্বন্ধে এত আগ্রহ কিসের? ভগবানজির সম্বন্ধে এত আগ্রহ কিসের মানুষের? কি করবেন তার? আমরা কি তার কিছু উপকার করতে পারবো? কিছু উপকার করেছি গত তার এই মিস্টেরিয়াস লাইফ of about 70 from 1945 to আজকে 2023 পর্যন্ত আমরা তার কোনো কাজে লেগেছি কি? তো এত আগ্রহ কিসের? এই আগ্রহ
ভারতবর্ষের কোনো কাজে লাগবে না। আপনার আগ্রহ, আমার আগ্রহ যদি প্রোডাক্টিভ না হয়, শুধু আগ্রহের জন্য আগ্রহ, it is of no use for this country, for my motherland, for my Durga Kali motherland, and for Netaji, for Mahakal. কোনো কাজে লাগবে না। If we are not creative, not sacrificing, not helping the mission, his mission, এই আগ্রহ ক্ষতিকারক, ক্ষতিকারক, ক্ষতিকারক। স্টেপ বাই স্টেপ যা জানার যতটুকু প্রকাশিত হওয়ার হবে। আমি আজকে 1 জানুয়ারি 2024 1 জানুয়ারি আমাদের কাছে রামকৃষ্ণের আজকের কল্পতরু দিবস। কল্পতরু দিবস, অসুস্থ অবস্থায় উনি এই কল্পতরু দিবসে উনি আমাদের ওই আশ্রমে এলেন, যেটা এখন বাগানে, নামটা হচ্ছে যে, ওখানে এলেন। ওখানে ওদিন নামটা যদি আপনারা একটু লিখে দিন, আমি শুধু ভুলে যাই মাঝে মাঝে। হ্যাঁ, কল্পতরু দিবস, হ্যাঁ, কাশীপুর বিদ্যান বাটিতে এলেন, সেদিন কল্পতরু হয়েছিল। এটা সিগনিফিক্যান্ট। মানুষ এই দিনে ওখানে হাজারে হাজারে যায়, তার আশীর্বাদ চায়। এটা সিগনিফিক্যান্ট, কারণ রামকৃষ্ণ, আমি যেটা বলেছি, একজন উইলি ডুরান্ট একটা জায়গায় বলেছেন, উইলি ডুরান্ট, যাকে আমরা গত 100-200 বছরের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বলি। উইলি ডুরান্ট একটা জায়গায় বলেছেন, রামকৃষ্ণ হচ্ছেন মানব সভ্যতার ইতিহাসের শেষ ধর্ম অবতার, গ্রেটেস্ট ধর্ম অবতার। এবং তার এই রামকৃষ্ণ আন্দোলনেরই একটা প্রোডাক্ট হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একজন উদ্গাতা, ফ্লেম, ফার্স্ট ফ্লেম বলতে পারেন। সেই আগুনেই একটা সৃষ্টি নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি সুভাষচন্দ্রের সৃষ্টিতে অনেকগুলো ফোর্স কাজ করেছে, এটা একটা বড় ফোর্স। এবার আসছি আমি আর একটা জিনিস। আজকের একটা বড় ঘটনা ঘটেছে, সেটা ঘটনা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সায়েন্সের ইসরো আজকে যে স্যাটেলাইটটা লঞ্চ করেছে, এরকম স্যাটেলাইট, এই স্যাটেলাইটটার নাম হচ্ছে এক্সপিও স্যাটেলাইট, এক্সরে। এরা এই স্যাটেলাইটটা যেটা লঞ্চ করেছে, এর আগে একমাত্র এরকম স্যাটেলাইট লঞ্চ করেছে ইউএসএ বাই ইজ নাসা। এর ছাড়া এরকম স্যাটেলাইট আর কেউ লঞ্চ করেনি। আজকের দিনে এক্সপিও মানে এই স্যাটেলাইটটা মহাকাশে আসা বিভিন্ন সেলেস্টিয়াল বডিজ থেকে যে এক্সরেগুলো আসবে, সেগুলোকে মেজার করবে, তার পোলারাইজেশন মেজার করবে। এবং সেলেস্টিয়াল বডিগুলো কী কী? প্রায় 50 রকমের যে সেলেস্টিয়াল বডি আছে মহাকাশে, সেইগুলোকে সে মেজার করবে। লাইক ব্ল্যাক হোলস, নিউট্রন স্টার্স, অল দিস থিংস, এবং বিভিন্ন গ্যালাকটিক নিউক্লিয়াস, যেগুলো নিউক্লিয়াস অফ দ্য গ্যালাক্সিস, আদার গ্যালাক্সিস, এদের কাছ থেকে আসা এক্সরেগুলো এগুলোকে মেজার করবে। এটা মুন মিশনের পরে সোলার মিশন, তারপরে এটা হচ্ছে একটা এটা সেলেস্টিয়াল বডিজগুলোকে কোথায় আছে কি মেজার করার, এটা একটা বড় একটা অভিযান আমাদের। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবার আরেকটা জিনিস যেটা আজকে গতকালই বোধহয়, হ্যাঁ, 24 ঘন্টার আগেই নর্থ জাপানের ওয়েস্টার্ন কোস্টে, নর্দার্ন পোলের কাছে মাটির তলায় 50 কিলোমিটার গভীর থেকে একটা ভূকম্প হয়েছে। এক ঘন্টা পরে কথা বলবো।
ভূকম্পন হয়েছে, যার যার ফল হচ্ছে, কারণ এই যে কোস্টের জাস্ট অপোজিট সাইডে, এটা ওয়েস্টার্ন কোস্ট, এরই জাস্ট অপোজিট সাইডে ইস্টার্ন কোস্টে জাপানের সমস্ত নিউক্লিয়ার প্রজেক্টসগুলো আছে, যে নিউক্লিয়ার প্রজেক্টগুলো ইলেকট্রিসিটি ওরা প্রডিউস করে। দ্যাট অলরেডি এর আগে 2004-এ যে প্রচণ্ড ভূকম্পন এবং সুনামি হয়েছিল, এতে এই ফুকুশিমা রিজনের নিউক্লিয়ার প্ল্যান্টসগুলো ডিস্টার্ব হয়েছিল। এখন তারপর থেকে আরও ওরা নিউক্লিয়ার প্ল্যান্ট আরও প্রোটেক্ট করেছে। এবারের যে ভূকম্পন এবং যে সুনামি, তাতে ওরা বলছে ওদের নিউক্লিয়ার প্ল্যান্টগুলো থেকে নিউক্লিয়ার এমিশন হবে না, কারণ দে আর প্রোটেক্টেড। কিন্তু এইখান থেকে যে ওয়েভটা উঠলো, যে সুনামিটা আপনারা ছবিতে দেখেছেন, এই সুনামি মোটামুটি ইস্টার্ন কোস্ট অফ দ্য রাশিয়া আপ টু কোরিয়া এটা ছড়িয়ে পড়েছে, এবং জাপানের নর্দার্ন পোলের সমস্ত টাউন্সগুলো ডিভাস্টেটেড। এর আগে 2004-2011-তে ভয়ঙ্কর, এবং 2004-এর যে সুনামি, যতটুকু আপনাদের মনে পড়বে নিশ্চয়ই, সেই সুনামিটা আর একটু তলার দিক থেকে এসেছিল, সেটা একদম প্যাসিফিক রিজনের সাউথ থেকে, তার যে ওয়েভসটা শুধু ইন্দোনেশিয়ার কয়েকটা দ্বীপ, মালয়েশিয়া, তারপরে ওদিকে মালয়েশিয়া থেকে আরম্ভ করে ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, বার্নিও ক্রস করে ভারত মহাসাগর প্রবেশ করেছিল। সেই সময় আমাদের নিকোবর লোয়ার মোস্ট পোলের আইল্যান্ডসগুলোকে ডিভাস্টেট করেছিল। যতগুলো মিলিটারি বেস ছিল আমাদের, সেগুলোকে একদম ধুয়ে মুছে নিয়ে গেছে। সেই ঢেউটা এসে আছড়ে পড়েছিল শ্রীলঙ্কা এবং লোয়ার পার্ট অফ আওয়ার ডেকান ইস্টার্ন কোস্টে, এবং সেইখান দিয়ে ওই ঢেউ পৌঁছে গেছিল আরব সাগরের দিকে। সেখানে মালদ্বীপকেও পর্যন্ত ওরা ধ্বংস করেছিল, এবং আমাদের ইস্টার্ন কোস্ট একদম প্রায় 15 ফিটের মতো জল উঠে কোস্টাল এরিয়াকে ওয়াস্ট আউট করেছে। থাউজেন্ডস অফ পিপল, একটা জায়গাতে 70,000 লোক মিশিং, এরকম ভয়ঙ্কর ধ্বংস। এবং আজকে এই জাপানের কথাটা কেন বললাম মনে রাখবেন, এই আজকের যে সেঞ্চুরিটা বলছি আমরা, আজকের সেঞ্চুরিটা একটা সময় ছিল ইউরোপিয়ান সেঞ্চুরি, যখন ওয়েস্ট ইউরোপের সমস্ত ফোর্সগুলো গোটা পৃথিবীকে রুল করেছে অ্যাজ কলোনিজ। তারপর সে ইউরোপীয় আস্তে 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 দুর্বল হলো, রাইজ করলো একদিকে আমেরিকা, একদিকে কমিউনিস্ট রাশিয়া। প্র্যাকটিক্যালি যদি কমিউনিস্ট রাশিয়া কিন্তু কখনো ইকোনমিক জায়েন্ট হতে পারেনি। আমেরিকা আফটার দি সেকেন্ড গ্রেট ওয়ার বিকেম ওয়ার্ল্ডস ইকোনমিক্যালি নাম্বার 1 পাওয়ার অ্যান্ড মিলিটারি নাম্বার 1 power, both military and economically number 1 power, and that ruled the world for decades. But that American century also now setting. Now it is Asian century. এই এশিয়ান সেঞ্চুরি শুরু কিন্তু একদিনে হয়নি। এশিয়ার জাগরণ শুরু হয়েছিল প্রথম লাস্ট সেঞ্চুরির 1900 ফার্স্ট ডিকেডে। প্রথম জাপান যারা রাশিয়াকে পরাজিত করেছিল, ভ্লাদিভস্টকে পরাজিত করেছিল। এই জন্য এশিয়ান নেশনের কাছে একটা ইউরোপিয়ান কান্ট্রির পরাজয় ইতিহাসে, আমাদের জানা ইতিহাসেই প্রথম। জাপানের জয় হয়েছিল ভ্লাদিভস্টকে, জারের সেনাবাহিনী, নৌবাহিনী পরাজিত হয়েছিল। দ্যাট ট্রিগার দ্য এশিয়ান অ্যাওয়েকেনিং। এই এশিয়ান অ্যাওয়েকেনিংয়ের ফলস্বরূপ দেখা গেল আস্তে আস্তে লিবারেশন মুভমেন্টস ইন ডিফারেন্ট এশিয়ান কান্ট্রিজ দেখা গেল, এবং জাপান আস্তে আস্তে এশিয়ান কান্ট্রির সমস্ত ফ্রিডম ফাইটার্সদের শেল্টার দেওয়া শুরু করল। চীনের যে ফ্রিডম ফাইটার্স, যেমন একসময় সান ইয়াত সেন, ইন্ডিয়ার ফ্রিডম ফাইটার যেমন রাসবিহারী বসু এবং আদার্স, দে গট শেল্টার
ইন জাপান। জাপান সমস্ত এশিয়ান যে লিবারেশন ফোর্সগুলোর যারা লিডার্স তাদেরকে শেল্টার দিতে শুরু করলো। এক অর্থে এশিয়ার মাটিতে যে লিবারেশন ফোর্সগুলোর আশ্রয়দাতা জাপান, এবং সবটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এশিয়ার মাটি থেকে ইউরোপিয়ান ফোর্সগুলোকে উৎখাত করা। তার একটা হয়তো উদ্দেশ্য ছিল, নিশ্চয়ই সেটা থাকবে, যে ওদেরকে উৎখাত করে আমারও সুবিধে, আমার জাপানের আমারও স্বার্থ আছে। এটা কোয়াইট ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে এটা, আমি যখন কোনো কান্ট্রিকে আমি হেল্প করব, আমি দেখব আমার দেশের আমার কি ইন্টারেস্ট। আমি জাপানের কথাটা এই জন্য বললাম। আর একটা জিনিস আমি বলবো, এই যে আজকের জাপানের নিউক্লিয়ার প্ল্যান্টসগুলো এত প্রোটেক্টেড কেন, এত প্রোটেক্টেড কেন, ওয়াই সো প্রোটেক্টেড? নিউক্লিয়ার প্ল্যান্টসের আউটার যে কোট, আউটার যে ওয়ালটা, এই ওয়ালটা ইজ মেড বাই স্টেনলেস স্টিল। অ্যান্ড ওয়ার্ল্ডের ইউ নো দ্য বেস্ট কোয়ালিটি স্টেনলেস স্টিল কারা প্রডিউস করে? দি বেস্ট কোয়ালিটি স্টেনলেস স্টিল ইজ প্রডিউসড বাই জাপান। পৃথিবীর বিভিন্ন কান্ট্রির যত নিউক্লিয়ার প্ল্যান্টস আছে তাদের আউটার কোটিংসের জন্য স্টেনলেস স্টিল দে ব্রিং ফ্রম জাপান। আবার এটা কি জানেন, এটা জানেন আপনারা, জাপানের কিন্তু কোনো নিজস্ব আয়রন ওর মাইন্স নেই। দে টেক আয়রন ওর ফ্রম ইন্ডিয়া, ফ্রম ওড়িশা কোস্ট পোর্ট পারাদ্বীপ। তারা পোর্টটা তৈরি করে দিয়ে গেছে, রেল লাইনটা তৈরি করে দিয়ে গেছে। দে টেক ওর ফ্রম আওয়ার ইন্ডিয়া, and from that ore they extract iron. From that iron they produce best quality of steel of the world. এবং দুর্ভাগ্য, বলেছিলাম, এই স্টিল তৈরির বিজ্ঞান, আর্ট অ্যান্ড সায়েন্স, সায়েন্স অ্যান্ড আর্ট was invented in India, in ancient India. From there, Europe borrowed. Japan has copied. Even after copying, they are preparing the best quality steel. We have forgot. We have degenerated. এবার আসছি আমি আর একটা জিনিস। হ্যাঁ, আজকের আমি একটু বলে শেষ করে দেব। একটু আজকের কয়েকটা খবরের কাগজের যেটা হচ্ছে যে হেডলাইন্সে যাব না আমি, কতগুলো অ্যানালাইসিস আমি, যেমন টাইমস অফ ইন্ডিয়ার পেজ 12 কয়েকটা অ্যানালাইসিস এসছে আজকে নিউ ইয়ার্স ডেতে। ওদের ভাষায়, আমার কাছে নিউ ইয়ার্স নয়, ওদের ইউরোপিয়ানদের কাছে ওদের নিউ ইয়ার্স। ওদের একটা বলছে 2024 হচ্ছে ইয়ার অফ ডেমোক্রেসি। কেন বলছে ইয়ার অফ ডেমোক্রেসি? ইন দ্য বিগেস্ট ইয়ার ফর ডেমোক্রেসি, দ্য বিগেস্ট ইয়ার ফর ডেমোক্রেসি। কারণটা হচ্ছে এই বছর প্রায় 60খানা কান্ট্রিতে ইলেকশন হবে। দিস ইয়ার in 2024 60 countries is going to do election. এবং এই ইলেকশনে কে কে আসছে, এবং এই ইলেকশনে 60টা কান্ট্রি আসছে, এবং 60টা কান্ট্রি ওয়ার্ল্ড পপুলেশনের 60% পিপলকে রিপ্রেজেন্ট করে। বিগ কান্ট্রিজ লাইক ইন্ডিয়া। আর ভারত এই মুহূর্তে ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস কান্ট্রি, মোস্ট পপুলাস কান্ট্রি। উই হ্যাভ বাই নাম্বার উই হ্যাভ ক্রসড চায়না, মোস্ট পপুলাস কান্ট্রি। 140 প্রায় ক্রস করে গেল। অ্যান্ড ওয়ার্ল্ডের পপুলেশনও এই মুহূর্তে 800 কোটি ক্রস করছে। অ্যান্ড ইন্ডিয়া অলসো ইন দ্যাট ওয়ে is the biggest democracy of the world. America being the second biggest democracy, no doubt. But we are the biggest democracy and most populous. Amader election, US election, Canada, UK, India,
দ্যাট ইজ ভারতবর্ষ, ভারত, ইউএসএ, ইউকে, কানাডা, রাশিয়া, এবং এই সঙ্গে আমাদের আরেকটা জিনিস, আমাদের প্রতিবেশী দুই কান্ট্রি বাংলাদেশ এবং পাকিস্তান, যার উপর নির্ভর করে আমাদের ইমিডিয়েট জাক্সটাপজিশন ফিজিক্যাল, আমাদের ফরেন পলিসি, আমাদের ইন্টারনাল পলিসি আমাদের মডুলেট করতে হয়। পাকিস্তান, বাংলাদেশ, এরকম করে 60 কান্ট্রিজ ইলেকশন হবে। দিস ইজ দ্য বিগেস্ট ইয়ার অফ ডেমোক্রেসি। হ্যাঁ, এবার অনেক লেখা আছে, অনেক কিছু, যে কোথায় কোন পসিবিলিটি কে কোথায় জিতবে। যেমন এদের আর্টিকুলেশন যেটা হচ্ছে, যেমন বাংলাদেশ সম্বন্ধে যেটা বলছে, বাংলাদেশে যেটা ইলেকশন হতে চলেছে, বাংলাদেশের ইলেকশন যেমন, এবার ওরা যেটা প্রেডিক্ট, যেটা বলছে, যেমন ইউকেতে সুনক, আমাদের সেই সুনক তো আমাদের ইন্ডিয়া অরিজিন, কিন্তু আফটার বিইং প্রাইম মিনিস্টার ফর সাম ক্রাইসিস ম্যানেজমেন্ট, আফটার ক্রাইসিস ম্যানেজমেন্ট তার নাকি পপুলারিটি কমছে। দেখা যাক কি হয়। কানাডার যে জাস্টিন ট্রুডো, হি ইজ নট দ্য হ্যাভিং দ্য লার্জেস্ট পার্টি ইন দ্য অপোজিশন, একটা প্রো শিখ পার্টি, একটা ফান্ডামেন্টালিস্ট পার্টির সঙ্গে কোয়ালিশন করে ওখানে প্রধানমন্ত্রী হয়ে আছে। দেখা যাক ওদের কী হয়। ভ্লাদিমির পুতিন খুব সম্ভবত আবার প্রেসিডেন্ট হচ্ছে। ইউএসএ, তাদের সেখানে, ইউএসএ নিয়ে একটু পরে বলছি। ইউএসএতে বলছে মাত্র ওদের দুটো পার্টি তো মেনলি প্লে করে। ইউএসএতে টোটাল পপুলেশনের মাত্র 2%-এর নিচে হচ্ছে ইন্ডিয়ান অরিজিন পিপল। ইন্ডিয়ান অরিজিন পিপল ওদের আমেরিকান টোটাল পপুলেশনের লেস দেন 2%, বাট ওদের ভোটার্স লিস্টের 1% হচ্ছে ইন্ডিয়ান অরিজিন পিপল। বাট ইন পলিটিক্স অ্যান্ড ব্যুরোক্রেসি ইন্ডিয়ানসরা অনেক এগিয়ে, পার্সেন্টেজ ওয়াইজ অনেক বেশি। ওদের ওখানে ওই বলছে যে পুটিনের সময়, আমাদের পুটিনের সময়, ট্রাম্পের সময় ওর যে টপমোস্ট ব্যুরোক্রেসিতে প্রায় 80 জন টপ ইন্ডিয়ান অরিজিন ব্যুরোক্রেট ছিল, টপ। আর ব্রিটেনের সময় ভাইস প্রেসিডেন্ট ইটসেলফ হ্যাজ এ ইন্ডিয়ান ডিএনএ, অ্যান্ড 150 জন টপ ব্যুরোক্রেটস আছে। আর বিফোর দ্যাট অলরেডি আপনি আমেরিকাতে এমন কোনো ফার্স্ট ক্লাস ল্যাবরেটরি পাবেন না যেখানে টপ মোস্ট পজিশনে মাল্টিপল ইন্ডিয়ান অরিজিন সায়েন্টিস্ট নেই। হ্যাঁ, আর বলছে এই মুহূর্তে টপ পজিশনে আমেরিকাতে এভরি 15 জনের মধ্যে 5 জন ইন্ডিয়ান। ইন ব্যুরোক্রেসি টপ পজিশনের 15 জনের মধ্যে 5 জন ইন্ডিয়ান। কারণ ইন্ডিয়াতে এশিয়ানদের মধ্যে যারা সব থেকে বেশি গিয়েছে ফ্রম চায়না সংখ্যার দিক থেকে, জাপান অ্যান্ড ইন্ডিয়া এশিয়ানদের মধ্যে এভরি 15 জনের মধ্যে একা ইন্ডিয়ান 5 জন। এবার আসছি আমি আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে আর বাংলাদেশ এবং পাকিস্তানে দু জায়গাতেই যে অদ্ভুত ইলেকশনটা হচ্ছে, দিস ইজ নট ইলেকশন প্র্যাকটিক্যালি। কারণ অলরেডি বাংলাদেশে সিটিং যে গভর্নমেন্ট যে মেকানিজমটাকে হ্যাজ প্লেসড অন পজিশন ফর ইলেকশন, তাতে বিএনপি অ্যাবস্টেন করছে। ইলেকশন is going to election. Naturally, the election is going to be uncontested. সুতরাং আওয়ামী লীগেরই আবার ক্ষমতায় আসার কথা। ইন ট্রুয়েস্ট সেন্স ইট ইজ not a voting. পাকিস্তানও তাই। পাকিস্তানে কখনোই কোনো পলিটিশিয়ান ক্যান নট রাইজ টু দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার উইথাউট দ্য ব্লেসিংস অফ দ্য আর্মি। আগের যে প্রাইম মিনিস্টার, সেই ক্রিকেটার যে উঠেছিল
সেও ব্লেসিংস নিই। দি মোমেন্ট আর্মির ব্লেসিংস থেকে বন্ধ হয়ে গেল, ডিসগ্রেসে চলে গেল, আউটস্টেড। এখন আবার নওয়াজ শরীফ যদি না পারে ওরা, কারণ নওয়াজ শরীফের এগেনস্টের সমস্ত কোর্ট কেসগুলোকে ওরা আস্তে রিল্যাক্স করছে, যদি না পারে কোর্ট কেস থেকে রিল্যাক্স করতে, ভাইকে তুলবে ওরা, কারণ মোস্ট পসিবলি ভাইকে আর্মি ব্যাকিং করে পিএম করবে। কারণ আর্মি নিজে, আর্মি ইজ not going to take a risk of taking the political chair of the country. They want to rule the country from behind. From behind rule করলে আর্মি জেনারেলদের টাকা ইনকামের জায়গাটা সহজ। Directly going to the chair of a prime minister, very risky game. Rather from behind গভর্নমেন্ট চালিয়ে বাজেট থেকে আর্মির জন্য টাকা বের করে সেখান থেকে টাকাগুলোকে সাইফন করে বিদেশে চালিয়ে দেওয়াটা অনেক সহজ। এটা আর্মি, হোয়াট এভার হুএভার মে কাম, দ্যাট উইল বি আর্মি ব্লেসড গভর্নমেন্ট। হ্যাঁ, এবার আরেকটা জিনিস যেটা হয়েছে, আজকে একটা জিনিস বলে শেষ করব আমি, এটাকে সহজ করে বলতে পারলাম যে শো পাওয়ার লিমিটস। হ্যাঁ, আমেরিকানদের এবার আরেকটা প্রবলেম যেটা আমেরিকাতে হচ্ছে, আমেরিকাতে আস্তে আস্তে বোথ ইন পলিটিক্যাল প্লেন অ্যান্ড ইন সায়েন্স ল্যাবরেটরিজ, ফ্যাক্টরিজ অ্যান্ড ইন ব্যুরোক্রেসি, দ্য ইন্ডিয়ানস আর ডোমিনেটিং। এই জায়গাতে আমেরিকানদের একটা ভয়ের কারণ হচ্ছে। আমেরিকাতে একটা গ্রুপ আছে যারা খ্রিশ্চিয়ান, নিজেকে খ্রিশ্চিয়ান সুপ্রিমেসিস্ট মনে করে। দে থিঙ্ক দে আর দ্য সুপ্রিম পারসনস টু রুল দ্য ওয়ার্ল্ড। এই সুপ্রিমেসির দম্ভ থেকে একটা তাদের মধ্যে একটা ভয় আসছে, ঘৃণা আসছে। সুতরাং তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন যাচ্ছে, একসময় কি ইংল্যান্ডের মতো আমেরিকারও শাসনভারটা ইন্ডিয়ান অরিজিনাল লোকের কাছে চলে যাবে। একটা অলরেডি ভয় শুরু হয়ে গেছে, কারণ অলরেডি ডেমোক্রেটিক পার্টির যদি বিডেনের কিছু দুর্ঘটনা ঘটে যায়, তাহলে অটোমেটিক্যালি ভাইস প্রেসিডেন্ট who has got some Indian DNA is going to the president, বা পরবর্তীকালে প্রেসিডেন্ট ইলেকশনে কন্টেস্ট করার তার সুযোগ এসে যাবে। আর ওদিকে রিপাবলিকান পার্টিতে যে চারজন আস্তে আস্তে উঠে আসছে, যদি ট্রাম্প না তার কেসগুলো ক্লিয়ার হয়, ট্রাম্প না কন্টেস্ট করতে পারে, তাহলে চারজনের নাম ইন দ্য প্রিলিমিনারি উঠে, দুজন আছে ইন্ডিয়ান অরিজিন, ওরা আস্তে আস্তে উঠে আসছে, ভেরি পপুলার ইন দ্য রিপাবলিকান পার্টি, বিবেক রামস্বামী আর নিকি হ্যালি। এই জায়গাটা ওদের আমেরিকান সুপ্রিম্যাসিস্ট, হোয়াইট সুপ্রিম্যাসিস্ট, আমেরিকান হোয়াইট খ্রিশ্চিয়ান সুপ্রিম্যাসিস্ট, আমেরিকান হোয়াইট খ্রিশ্চিয়ান সুপ্রিমের কাছে একটা ভয়ের কারণ। এটা আস্তে আস্তে, কিন্তু ওদের মুশকিলটা হচ্ছে, ওরা যেমন ইংল্যান্ডে জানেন আপনার, ইংল্যান্ডে আমাদের ঋষি সুনকের আগে ওরা এক ম্যাডামকে নিয়ে এসেছিল, দে মেড হিম দ্য প্রাইম মিনিস্টার, বাট he failed miserably to handle the situation in UK. Then they had to bring Rishi Sunak to that chair of Prime Minister of UK. এটা যে খুব মনে প্রাণে ভালোবেসে নিয়ে এসছে তা নয়, ওদের নিজস্ব পলিটিশিয়ানসদের মধ্যে সেই ট্যালেন্ট এখন আর নেই যা দিয়ে তারা ইউকেকে রান করতে পারে। এবার আরেকটা জিনিস, আজকের আর্টিকেলগুলো দেখছিলাম, এতে যেমন এখন তো ওয়েস্ট বেঙ্গলে বাংলা যে ডেলি কাগজগুলো পাওয়া যায় তার কোনোটাই পড়ার যোগ্য মনে করি না। একমাত্র আসাম বেসড একটা কাগজ মাঝে মাঝে আসে, এটা হচ্ছে যুগসংখ্যের দুটো আর্টিকেল, আজকে একটা হেডলাইন আছে দুটো। 2024 সালের অনেকেই ভেবেছিলেন বাজপেয়ী জিতবেনই, কিন্তু তিনি হেরেছিলেন। তবে মোদির বিজেপি অনেক বেশি শক্তিশালী। 2024 কিন্তু 2004 নয়, একটা বড় অ্যানালাইসিস আছে। আর আরেকটা জিনিস যেটা বড় একটা আর্টিকেল আছে, ভারতের স্বাধীনতার লগ্নে যে কাজ করা জরুরি ছিল
তা এতদিনে হলো। এবার মানুষ সুবিচার পাবেন, দেশের স্বার্থেই তৈরি ন্যায় সংহিতা। এটা নিয়ে আমি আগে ডিসকাস করছি, কারণ মনে রাখবেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের কনস্টিটিউশনের ভেরি ইম্পর্ট্যান্ট জায়গাটা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা, কারণ একটা দেশের অনেকগুলো লয়ের, তারপর অনেকগুলো দিক থাকে। একটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য পিপল, তার ইকোনমিক ম্যানেজমেন্ট, তার ডিফেন্স ম্যানেজমেন্ট, তার ফরেন পলিসি ম্যানেজমেন্ট। আর একটা দিক হচ্ছে লিগেল জাস্টিস, যেটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। সেটা হচ্ছে আপনাকে আপনার রাষ্ট্রে যদি শয়তানদের না আপনি ভয়ে রাখতে পারেন, যদি খারাপ লোককে আপনি পানিশমেন্ট না দিতে পারেন, চোর ডাকাতদের, ক্রিমিনালদের, বাটপারদের, ঘুষখোরদের, ট্রেটারদের যদি পানিশমেন্ট না দিতে পারেন ইনে অল্প সময়ের মধ্যে, তাহলে আপনার পক্ষে রুল করা সম্ভব না, সুস্থ রুল করা সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত মানুষ এই ভয়টা পাবে যে আমি অন্যায় কাজ করলে, দেশদ্রোহিতা করলে, চুরি করলে, বাটপাটি করলে, খুন করলে, ডাকাতি করলে আমি শাস্তি পাবো, এই ভয় যদি আসে, এই শাস্তির ভয় যদি না থাকে, তাহলে মানুষ এই পাপ কাজগুলো করবে। আমাদের লাস্ট 70 ইয়ার্সে আমাদের যে লিগেল ক্রিমিনাল সিস্টেমটা ছিল, এতে দেখবেন আপনি এক একটা কেস চলছে 20, 30, 40 ইয়ার্স, পানিশমেন্টও হচ্ছে না। ফলে ক্রিমিনালরা বুঝতে পারছে যে এদেশে আমরা ক্রাইম করে পার পেয়ে যাব, আমরা ঘুষ দিয়ে বিভিন্ন প্লেন্সে অ্যাভয়েড করে যেতে, আমরা ইভেট করে যেতে পারবো। আপনার জাস্টিস যখন স্ট্রং হয়, যখন বুঝতে পারবে ক্রিমিনালরা যে আমি ক্রাইম করে পার পাবো না, এই ভীতি না এলে আপনি রাষ্ট্রকে শাসন করতে পারবেন না। দ্যাটস ওয়াই দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ সো ইম্পর্ট্যান্ট। আর আমাদের যে ক্রিমিনাল জাস্টিস ছিল, এটা হচ্ছে ব্রিটিশের তৈরি করা, আজ থেকে প্রায় 250 বছর আগে, কোনো কোনো আইন 200 বছর আগেকার পুরনো ব্রিটিশ আইন করেছিল এখানে টু রুল হিজ কলোনি, টু রুল আস অ্যাজ দেয়ার সাবজেক্টস ইন দ্য কলোনি। তাদের কাছে একটা লোককে অ্যারেস্ট করে রাখাটা ছিল মূল উদ্দেশ্য, তাকে ভয় দেখানো, অ্যারেস্ট করে রাখা মূল উদ্দেশ্য। জাজমেন্ট ওয়াজ নট দ্য এম অফ দ্য ব্রিটিশার্স, judgment was not the aim of the Britishers. To subjugate us was the principal aim, main aim of the British rule in India. মনে রাখবেন, ব্রিটিশ কনস্টিটিউশন ইজ ডিফারেন্ট ওয়ান। লোক বারে বারে বলে না ব্রিটিশ কনস্টিটিউশন ইজ ভেরি গুড, দে হ্যাভ গিভেন আস কনস্টিটিউশন। দ্যাটস এ রং কনসেপ্ট। ব্রিটিশ কনস্টিটিউশন ওয়াজ দ্য ডিফারেন্ট ওয়ান। ইন আওয়ার ইন্ডিয়া that was a different constitution. Here the constitutions were to subjugate us. এখানে জাজমেন্ট ওয়াজ নট দ্য এম। এই প্রথম এই লিগেল সিস্টেম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম should have been removed from before, long before, just at the time of after the transfer of power. তা কিন্তু হয়নি। এই বড় কাজটা করে দিয়ে গেলেন লাস্ট এই পার্লামেন্টে, রিমুভিং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যান্ড ইন্ট্রোডিউসিং নিউ সিস্টেমস। বড় কাজ একটা, এটা অন্যভাবে করতে গেলে আরও অনেক দেরি হয়ে যেত, কারণ যদি কনস্টিটিউশন চেঞ্জের নামে আসতো 2/3 মেজরিটি লাগতো, আরও অনেক প্রসেস ছিল। ইট ইজ অনেক সহজ করে একটা সিচুয়েশনের সুযোগ নিয়ে এই গভর্নমেন্ট খুব ট্যাক্টফুলি এগুলো পাশ করিয়ে নিয়েছে। জাতির জন্য এটা ভীষণ প্রয়োজন ছিল। এই বলে শেষ করি। আর আজকে আর কি, অজয় কুমার দত্ত, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। না কতক্ষণ হলো, না বোধহয় হয়ে গেছে 35 to 40 মিনিটস হয়ে গেছে বোধহয়। আর কি, অজয় কুমার দত্ত, হ্যাপি নিউ ইয়ার। বাট ইট ইজ টু মি নট দ্যাট নিউ ইয়ার, সাহেবদের নিউ ইয়ার। এনিওয়ে, থ্যাংক ইউ টু অল অফ ইউ। ভালো শোনা যাচ্ছে অভিজিৎ বাবু,
জয়দেব, হ্যাঁ আমি হ্যাপি, হ্যাঁ অডিবল। শুভরাত্রি, থ্যাংক ইউ।